আকাশ, দেখো তো মেয়েটা কেমন। হঠাৎ মেয়ে কেন দেখব? আগে দেখো, তারপর বলছি। হ্যাঁ, দেখলাম। কেমন? আছে, ভালোই। মেয়েটা খুব ভালো, দেখতে মাশাল্লাহ। বাবা মা নেই, চাচা চাচির কাছে মানুষ হয়েছে, টাকার জন্য পড়ালেখা করতে পারেনি। তুমি ওকে পড়ালেখার ব্যবস্থা করে দাও, হোস্টেলে উঠিয়ে দাও, খরচ আমরা চালাবো। আহা, আমি সেটা বলতে চাইছি না। তাহলে কি বিয়ে দিয়ে দিতে হবে? ঠিক আছে, আমি ছেলে দেখব, আর বিয়ের সব খরচ আমার। তুমি ওকে বিয়ে করবে? কি? আমি? কখনোই না। কেন আকাশ? ও খুব ভালো মেয়ে। তুমি জানো না কেন? তুমি ভালো করে জানো সাইমা, আমি কখনোই তুমি ছাড়া অন্য কারো কথা চিন্তাও করতে পারি না। সে 18 বছর বয়সে তোমাকে ভালোবেসেছে, এখন 35 চলছে, কিন্তু ভালোবাসাটা সে 18-র মতোই আছে, বরং অনেকটা বেড়েছে। মানুষ বলে বিয়ে করলে সংসার করলে ভালোবাসা কমে যায়, কিন্তু আমরা 10 বছর হলো সংসার করছি, ভালোবাসা কমছে না, বরং দিন দিন বেড়েই চলেছে। আমি তোমাকে ছাড়া 2টা সেকেন্ডও চিন্তা করতে পারি না। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে আমার সব কথা শুনবে। ঠোঁট কামড়ে কান্না আটকে বলে সাইমা। ক্ষমা করে দিও আমায়, আমি তোমার এই কথা শুনতে পারবো না। আকাশ, বোঝার চেষ্টা করো। আমি ওনাদের সাথে কথা বলে এসেছি, কথা দিয়েছি কাল তুমি যাবে বিয়ে করতে। কিসব পাগলামি শুরু করেছো সাইমা? একদম পাগলামি করছি না, তুমি বিয়ে করবে আশাকে, এটাই আমার শেষ কথা। জোর গলায় বলে সাইমা। সাইমা, বোঝার চেষ্টা করো। অনেক বুঝেছি আমি, আর বুঝতে চাই না। জীবনটা আমার সাথে অদ্ভুত খেলা খেলছে আকাশ। এত বছর হয়ে গেল তোমাকে একটা সন্তান দিতে পারলাম না আমি। আমরা সন্তান দত্তক দেব, এটা কোনো ব্যাপারই না, এর জন্য বিয়ে করতে হবে? তুমি কাল বিয়ে করতে যাবে আকাশ, তুমি না গেলে আমি সুইসাইড করব। তোমায় ছুঁয়ে কথা দিলাম। আকাশ করুণ চোখে তাকায়। এত পাগলামি কেন করছো সাইমা? কি হয়েছে তোমার? তুমি তো আমার পাশে কোনো মেয়েকে সহ্য করতে পারতে না, সে তুমি নিজে কিভাবে আমাকে বিয়ে দিতে চাইছো? পাল্টে গেলে কি করে তুমি? সাইমা কথা বলে না, চুপচাপ আকাশের বুকে মাথা রাখে। তোমাকে কি করে বলবো আকাশ, আমি আর বাঁচব না। যেই অসুখটা আমার ভেতরে বাসা বেঁধেছে, সেই অসুখটা তুমি ভাবছো সেরে গেছে, কিন্তু আমি জানি আমার সময় ঘনিয়ে আসছে। যাওয়ার আগে তোমাকে ভালো থাকতে দেখতে চাই আমি। সাইমা টেবিলে খাবার সাজাচ্ছিল, তখন সাইমার বড় যা রুনা আসে। কি হচ্ছে এসব সাইমা? তুই আকাশকে বিয়ে করতে বলেছিস? তুমি তো জানো ভাবি আমার শরীরের অবস্থা, আজ আছি কাল নাও থাকতে পারি। ইদানিং শরীরটা আর চলে না, এভাবে হুট করে চলে গেলে আকাশ ভেঙে পড়বে, তাই আকাশকে ভালো থাকার একটা রাস্তা খুঁজে দিয়ে যাচ্ছি। তুই কেন আকাশকে বলছিস না তোর শরীর আবার খারাপ হয়ে যাচ্ছে? একবার তো চিকিৎসা করে ভালো হয়ে এলি, এখনও ঠিক হয়ে যাবি। আবার ঠিক হলে আবার অসুস্থ হব, কত টাকা খরচ হয় দেখেছো তো। এভাবে আর হয় না ভাবি, তুমি কিন্তু আমাকে ছুঁয়ে কথা দিয়েছ ওনাকে বলবে না। বলবো না। পরের দিন আকাশ বউ নিয়ে বাড়ি ফিরে, কলিং বেল বাজাতে সাইমাই দরজা খুলে দেয়, হাসি মুখে ভেতরে ঢোকায় ওদের। সোফায় আকাশের পাশে আশাকে বসায়। মাশাল্লাহ, দুজনকে খুব মানিয়েছে। আকাশ বিরক্ত হয়ে চলে যায়, সাইমা পড়ে যেতে নেয়, আশা ধরে সোফায় বসায়। আপু ঠিক আছো? হ্যাঁ ঠিক আছি, তোমার হাতে আমি আমার স্বামী সংসার দিয়ে গেলাম, অনেক যত্নে রেখো কিন্তু। আকাশ ভীষণ রকচটা মানুষ, কথায় কথায় রেগে যায়। ও রেগে গেলে তুমি চুপ করে থাকবে, ওর মুখে মুখে তর্ক করলে ও আরও রেগে যাবে। আশা মাথা নাড়ায়। বেশি তেল মশলাযুক্ত খাবার খেতে পারে না আকাশ, তাকে অল্প তেলে মশলা ছাড়া খাবার রান্না করে দিতে হয়। আর হ্যাঁ, প্রতিদিন সকালে তার প্রয়োজনীয় জিনিসপত্র তার সামনে রাখবা, না হলে কিন্তু সাহেব রেগে যাবে। বলতে বলতে হেসে ফেলে সাইমা। খুব শখের সংসার ছিল আমার জানো, কত শখ করে বাবা মায়ের থেকে পালিয়ে চলে এসেছিলাম এই বাড়িতে। দুজন মিলে টোনাটুনি সংসার শুরু করি, কখন 10 বছর পার করে ফেললাম বুঝতেই পারিনি। চোখের কোণে পানি জমে সাইমার, আশা মাথা নিচু করে শুনতে থাকে। সেই দিন রাতে নিজ হাতে খাবার বেড়ে দেয় সাইমা। আকাশ সাইমার দিকে না তাকিয়ে খাবার খেয়ে উঠে যায়, এতে সাইমার ভীষণ মন খারাপ হয়। একবারও বলল না সাইমা তুমি খাবে না? খাওয়া দাওয়া শেষে যে যার রুমে চলে যায়। সাইমা আজকে আর আকাশের রুমে যায় না, অন্য রুমে গিয়ে শুয়ে পড়ে। আকাশ অনেকক্ষণ পরে যায় সাইমাকে ডাকতে, গিয়ে দেখে সাইমা চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে। আকাশ কয়েকবার ডাকে কিন্তু সাইমা সাড়া দেয় না। পরে সাইমার গায়ে হাত দিয়ে ডাকে, তখনই চমকে ওঠে আকাশ। সাইমার গা প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে, হাত পা ছেড়ে দিয়েছে। চিৎকার করে ওঠে আকাশ। আকাশের চিৎকার শুনে ছুটে আসে আশা আর রুনা, এসে দেখে সাইমা নিথর হয়ে শুয়ে আছে। এতক্ষণে আকাশ বুঝতে পারে কেন সাইমা তাকে বিয়ে করালো। কেঁদে ওঠে আকাশ। সাইমার হাতের কাছে একটা চিরকুট পায়, যেখানে লেখা, আজকে আমাকে জিজ্ঞেস করলে না আমি খেয়েছি কিনা।
কেন করলে না? আমি না সকাল থেকে কিছুই খাইনি, খেতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। শারীরিক মানসিক দুইভাবেই জ্বলে পড়ে যাচ্ছিলাম, কাউকে বলতে পারছিলাম না, তোমাকেও না আকাশ। চিরকুট বুকে জড়িয়ে কাঁদতে থাকে আকাশ। ফারিন ও তার বড় যা ঈশা দুজন মিলে বসে গল্প করছিল। ফারিন বিয়ে করেই বাড়িতে এসেছে মাত্র 4 দিন হলো। ফারিনকে তার স্বামী রবিন পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে। এ 4 দিনে তার বড় যা ঈশার সাথে তার খুব ভালো সম্পর্ক হয়ে গিয়েছে। এমন সময় তাদের শাশুড়ি তানি এসে বললেন, দুজনে বসে বসে শুধু গল্প আর পীড়িত করলে চলবে? টেবিলের উপর যে কতগুলো এঁটো প্লেট পড়ে আছে সেগুলো ধুয়ে পরিষ্কার করবে কে শুনি? আমাদের বাড়িতে কয়টা কাজের লোক আছে শুনি? বড় বউ ঈশা ভয়ার্থ কণ্ঠে জবাব দিল, এক্ষুনি যাচ্ছি মা। ফারিন তার বড়জার হাত ধরে বলল, চলো ভাবি, আমিও তোমার কাজে হাতে হাত দিয়ে সাহায্য করি, তাহলে তোমার কাজ করতে কষ্ট কম হবে এবং কাজও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এ কথা শুনে তাদের শাশুড়ি তানিয়ে বললেন, বাবা কি দরদ একজনের প্রতি আরেকজনের, দেখব দেখব কতদিন কাজ করতে পারো। হঠাৎ করে তানিয়া বেগমের নজর পড়ল ফারিনের গলার চেইনের দিকে। চেইনে হাত দিয়ে তানিয়া বেগম বললেন, তোমার গলার চেইনটা কি সোনার নাকি ইমিটেশনের? আর কি কি পাঠিয়েছে তোমার বাবার বাড়ি থেকে তোমার সাথে? নাকি শুধু এই চেইনখানা দিয়েই পাঠিয়েছে তোমার সাথে? ফারিন সাবলীলভাবে জবাব দিল, আমার মা বাবা নেই, ছোটবেলায় মারা গিয়েছেন, ছোট থেকে বড় হয়েছি মামার কাছে। তানিয়া বেগম বিদ্রুপের সুরে বললেন, ওহ অপয়া মেয়ে, বাবা মাকে খেয়ে বসে আছে। ফারিন হাসি মুখে জবাব দিল, এখানে এসে আবার নতুন করে তো মা পেলাম। তানিয়া বেগম আবারও মুখ ভেঙিয়ে বললেন, এত কাব্যিক ভাষায় কথা বলো। পাশে এসে দাঁড়ালো তার মেয়ে তিশা। মেয়েকে উদ্দেশ্য করে তিনি বললেন, শিখে নে তিশা, শিখে নে, ভবিষ্যতে কাজে লাগবে। তা তুই এখানে কেন এসেছিস এখন? তিশা বলল, বন্ধুর বিয়ের দাওয়াত খেতে যাচ্ছিলাম, ভাবলাম একবার তোমার ছেলের বউকে দেখে যায়। তোমার ছেলের বউ কিন্তু খুব সুন্দর হয়েছে মা। তানিয়া বেগম মেয়েকে বললেন, দেখ তো ওর গলার হারটা সোনার না ইমিটেশনের, দেখ দেখ। তিশা বলল, মনে তো হচ্ছে ইমিটেশনের, দেখো না রংটা কেমন চটচটে, চিকচিক করছে না। আমার হাতটা দেখোনি কত সুন্দর, এখনও চিকচিক করে। ফারিন উত্তর দিল, এটা আমার মায়ের গয়না, মা মারা যাবার সময় মায়ের হাতে দিয়ে গিয়েছিলেন। পাশে থাকা সুটকেসের দিকে ইশারা করে, এই সুটকেসে আরও আছে। কথাটা শোনা মাত্রই তিশা দ্রুত সুটকেসটা নিয়ে বিছানার উপর রাখল। এরপর খুলে দেখল অনেকগুলো শাড়ি আর বলল, দেখি কি কি এনেছো বাবার বাড়ি থেকে। তিশা সুটকেস খুলে একটা শাড়ি হাতে নিয়ে নাক ছিটকিয়ে বলল, ইস ছি, এটা কি শাড়ি, এত বিচ্ছিরি রং, নিশ্চয়ই কোনো ভিখারির মেয়েকে বিয়ে করেছে আমার ভাই। আমাদের বাড়ির চাকরানিও তো এমন ময়লা কাপড় পরে না। কথাটা বলে শাড়িটা মেঝেতে ছুঁড়ে ফেলে দিল তিশা। এরপর আরেকটা লাল রঙের শাড়ি বের করে বলল, ছি কি রং এক একটা শাড়ির, ছিছি। ছিছি করতে করতে কয়েকটা শাড়ি নাক ছিটকিয়ে মেঝেতে ফেলে দিল তিশা। এরপর মাকে বলল, মা আমি নিশ্চিত বলছি, তোমার ছেলে নিশ্চিত কোনো ফকিনীর মেয়েকে বিয়ে করে নেছে, নয়তো বিয়ের সময় কেউ এমন পুরনো ময়লা শাড়ি দেয়। এই বলে আরও একটা শাড়ি নিল সুটকেস থেকে। শাড়িটা খুব সুন্দর, হাতে নিয়ে তিশা বলল, বাহ এই শাড়িটা তো খুব সুন্দর। এরপর নিজের গায়ে জড়িয়ে মাকে বলল, দেখো তো মা, আমাকে মানিয়েছে না শাড়িটা? হ্যাঁ খুব সুন্দর মানিয়েছে, খুব সুন্দর। তিশা ফারিনকে বলল, আমি এই শাড়িটা নিয়ে যাচ্ছি, বন্ধুর বউ ভাতে পরে যাব। আর শোনো, রাতে আমি বাসে এসে ভালো করে পুরো সুটকেস ঘেটে দেখব, কিছু সরিয়ে রেখো না যেন আবার। এরপর মাকে বলল, মা নজর রেখো তুমি। এইসব বলেই বেরিয়ে যাচ্ছিল তিশা। পেছন থেকে ফারিন শাড়িটা টেনে ধরল, বলল, শাড়িটা রেখে যাও। শাশুড়ি তানিয়া রেগে বললেন, রেখে যাও মানে? ও বলল যে শোনোনি ওর বন্ধুর বিয়েতে শাড়িটা পরে যাবে। ফারিন গলা উঁচিয়ে বলল, বিয়েতে যাবে তো নিজের শাড়ি পরে যাক, বড়লোক বাড়ির বউ ভিখারি মেয়ের শাড়ি ধরে টানাটানি করছে কেন? শাশুড়ি গালে হাত দিয়ে বললেন, এই মেয়ের কি মুখে মুখে তর্ক, বাড়িতে আসতে না আসতে হাঙ্গামা শুরু করে দিয়েছে। এরপর চোখ রাঙিয়ে বললেন, শাড়িটা দাও বলছি। আপনার মেয়ে না বলেছিল আমার বাবার বাড়ি থেকে যে শাড়ি দিয়েছে তা নাকি তাদের বাড়ির চাকরানিরাও পরে না? এই বলে শাড়িটা টান দিয়ে নিয়ে নিল এবং বলল, আপনি আপনার মেয়েকে এমন একটাও শাড়ি দিতে পারেননি যেটা পরে বন্ধুর বিয়েতে যেতে পারে, নাকি আপনি আমার বাবার চেয়েও বেশি ফকির? তিশা রেগে বলল, কি বললো তুমি, আমার মাকে এত বড় কথা? ফারিন বলল, খুব কষ্ট লেগেছে তাই না? ঠিক আমারও এমনই লেগেছে যখন তুমি আমার পিতৃতুল্য মামাকে বিখিরি বলেছিলে। ফারিনের বড় যা ঈশা ফারিনকে থামিয়ে বলল, থামো ফারিন, আর কিছু বলো না। শাশুড়ি তানিয়া তেজ দেখিয়ে ঈশাকে বলল, তুমি তো যত নষ্টের মূল, তোমার কারণেই ওর এত সাহস হয়েছে। এর মধ্যে ওর কানে বিষ ঢেলে দিল, নয়তো মাত্র কয়েকদিন হলো বাড়িতে এসেছে আর এখনই মুখে মুখে এত তর্ক। ফারিন জবাব দিয়ে বলল, ভাবি কোথায় বিষ পাবে যে ঢালবে?
আপনি আর আপনার মেয়ে তো বিশের জমিদারি নিয়ে বসে আছেন। ফারিন, শাড়িটা দিয়ে দাও বোন। না ভাবি, আমার মামা খুব গরিব, বিয়েতে খুব বেশি কিছু দিতে না পারলেও এই শাড়িটা আমায় কিনে দিয়ে বলেছিলেন তোকে বেশি কিছু দিতে পারেনি। এই শাড়িটা বাড়ির যিনি গুরুজন তাকে দিয়ে সালাম করিস, আর আমি শাড়িটা তোমাকে দিতে চাই ভাবি। এই বলে ফারিন শাড়িটা ঈশার হাতে দিল। ঈশা বলল, এটা কি করলি? মা থাকতে আমাকে কেন? ফারিন বলল, ছোটবেলায় মাকে হারিয়েছি, কত আশা নিয়ে বাড়িতে এসেছিলাম, নতুন করে আবার মাকে পাবো। কিন্তু ভাবি, ওনার যে মূর্তি দেখলাম এটা তো মায়ের মূর্তি নয়। ওনাকে শাড়ি দিলে আমার মামার কথার বরখেলাফ হবে, আমার মরা মায়ের আত্মা কষ্ট পাবে। তিশা জোর গলায় বলল, দেখেছো মা, বিক্রি বাড়ির মেয়ের কি গলাবাজি। দাঁড়াও, আমি আমার বন্ধুর বিয়ের দাওয়াত খেয়ে আসি, তারপর এর একটা দিক করব। এই বলে তিশা চলে যাচ্ছিল। ফারিন তিশার হাত চেপে ধরে বলল, দাঁড়াও ননদিনী, ছুঁড়ে ছুঁড়ে যে শাড়িগুলো মেঝেতে ফেললে সেগুলো সুটকেসে তুলে দিয়ে যাও। তুমি বড়লোক বাড়ির বউ, তোমাদের বাড়িতে 8-10টা কাজের লোক থাকতে পারে, কিন্তু আমরা তো গরিব ঘরের বউ, আমাদের ঘরে কোনো কাজের লোক নেই, তাই কাজটা তোমাকে করে দিয়ে যেতে হবে, কারণ কাজটা তুমি বিগড়েছ। এই কথা শুনে তিশা ফারিনের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। ফারিন বলল, কি হলো, তুলো। বড় যা ঈশা বলল, বাধ্য না ফারিন, আমি তুলে দিচ্ছি। চুপ করো ভাবি, বন্ধুর বিয়ের দাওয়াতে যেতে হলে এই কাজটা ওকে করে দিয়ে যেতেই হবে, নয়তো এই বাড়ি থেকে বের হতে পারবে না। তিশা মায়ের দিকে তাকিয়ে বলল, মা দেখো না। তিশার মা তানিয়া বেগম চলে গেল। এরপর বড় ভাবি ঈশার দিকে তাকিয়ে বলল, ভাবি কিছু বলো না কেন? ছেড়ে দাও ফারিন, নইলে কিন্তু বন্ধুর বিয়ের দাওয়াতে যেতে দেব না, যাও তুলো। তিশা রেগে মেগে গিয়ে শাড়িগুলো তুলতে লাগলো। ফারিন বলল, শাড়িগুলো যেভাবে ভাঁজ করা ছিল ঠিক সেভাবে ভাঁজ করে সুটকেসে রাখো, এলোমেলো করে রেখো না যেন। তিশা দাঁতে দাঁত চেপে শাড়িগুলো ভাঁজ করতে শুরু করলো। এরপর শাড়িগুলো সুটকেসে রেখে চলে গেল। ফারিন তার বড় যা ঈশাকে বলল, সবসময় সব কিছু মুখ বুঝে সহ্য করতে হয় না ভাবি, মাঝে মাঝে উচিত জবাব দিতে হয়, নয়তো তারা মাথায় চড়ে বসে। একটা মেয়ে তার পরিবার পরিজন ছেড়ে অন্যের ঘরে আসে বুকে অনেক স্বপ্ন নিয়ে। কিছু ননদ শাশুড়ি তাদের সাথে কাজের লোকের চেয়েও নিম্নমানের আচরণ করে, মাঝে মাঝে এদেরকে উচিত জবাব দিতে হয়, নয়তো তারা আরও আশকারা পেয়ে ঘাড়ে উঠে বসে। ভাইয়া, তোমার মাথা ঠিক আছে? নিজের বোনকে আমি বিয়ে করি কিভাবে? কেন, সমস্যা কি? হানি আমাদের বোন, আমাদের কাছে থাকবে। তুমি বিষয়টা বুঝতে পারছো না, আমি ওকে কখনো সেরকম নজরে দেখিইনি, আমি নিজের বোনের নজরে দেখেছি। সমস্যা কি ভাই? আগে দেখোনি, এখন দেখবা? সবসময় যে আগে থাকতে সব কিছু দেখতে হবে এমনটা কথা নয়। হানি মেয়ে ভালো, তাই তোমার ভাই ওকে নিজের করে রাখতে চাচ্ছে। এভাবে একটা অবিবাহিত মেয়ে রাখলে মানুষ ছিছি করবে, তার থেকে তোমার বউ করে রাখলে সকল সমস্যার সমাধান হয়ে যায়। আমি মানতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়, আমাকে মাফ করো। কেন? আমি এখনো বিয়ে নিয়ে কিছু ভাবছি না, আমার একটু সময় প্রয়োজন। 25 বছর শেষ হয়ে 26-এ পড়ে যাবে, তুই এখনও বলছিস সময় লাগবে? বিষয়টা হাস্যকর হয়ে যায় না? আমরা তোর খারাপের জন্য বলছি না, হানিকে বিয়ে করে রাখ, এতে মেয়েটাকেই বাড়ি ছাড়া করিস না, অন্য কোনো ছেলের হাতে তুলে দিতে সাহস পায় না। প্লিজ ভাইয়া, জোর করো না, বিয়ে কোনো ছেলে খেলা নয়, যার সাথে সারা জীবন থাকবো তাকে স্ত্রীরূপে গ্রহণ করতে মনের সায় প্রয়োজন হয়, আমি সেই সায় খুঁজে পাচ্ছি না, ওকে নিজের বোন ছাড়া অন্য কিছু ভাবতেও পারি না। বারবার নিজের বোন বলছো কেন? ও তো তোমার চাচাতো বোন, চাচাতো বোনের সাথে বিয়ে যায় যাচ্ছে। তোকে নিয়ে আমাদের অনেক আশা আছে, এটাও আশা করছি তুই হানিকে স্ত্রী হিসেবে গ্রহণ করবি। এখন করা না করা তোর ব্যাপার, আমাদের যতটুকু বলার ছিল বলে দিয়েছি, আর কিছু বলবো না, সিদ্ধান্ত তোর হাতে। এখন জোর করলে বলবি তোর উপর হানিকে চাপিয়ে দিয়েছি। চিন্তাভাবনা করে উত্তর দিও, আমরা তোমার মুখ থেকে হ্যাঁ শুনতে চাই। কি করবি না করবি তুই ভালো জানিস, তবে আমাদের নিরাশ করিস না। চলে এসো, ওকে একটু একা থাকতে দাও, ভালো করে ভেবে উত্তর দিক। যত সময় নেওয়ার নাও, কিন্তু উত্তরটা যেন হ্যাঁ হয়। রুমা চলে গেল। আরিফ চেয়ারে বসে মাথার চুল টেনে ধরল, বড় বিপাকে পড়ে গেছে সে। সকালবেলা খাবার টেবিলে সবাই বসে আছে, জেরিন সবাইকে নাস্তা দিচ্ছে, হানি আর চোখে আরিফকে দেখছে। কি সিদ্ধান্ত নিলি? সরি, আমি তো তোকে বেশি সময় দিতে পারছি না, আমি চাইছি সামনের মাসের প্রথম সপ্তাহে শুভ কাজটা সেরে নিতে। কি বলো রুমা? তোমার মতে আমার মত, তবে আমি আরিফের মুখ থেকে হ্যাঁ শুনতে চাইছি, নতুবা সারা জীবন আমাদের দোষারোপ করবে। আমি তো বললাম ভাবি, আমি এখন এসব বিষয় নিয়ে ভাবছি না, আমাকে একটু সময় দাও। এত ভাবাভাবের কিছু দেখছি না আমি, হানি আমাদের বোন, ছোট থেকে আমরা ওকে দেখে আসছি, আমরা জানি তুই ওর সাথে ভালো থাকবি। আরিফ আর চোখে জেরিনের দিকে তাকালো। জেরিন স্তব্ধ হয়ে সামনের পানির চোখের দিকে তাকিয়ে আছে। কি হলো জেরিন, আমাকে খাবার দিবে না নাকি? কখন থেকে খালি প্লেট নিয়ে বসে আছি। রান্নাঘর থেকে 2টা গ্লাস নিয়ে আসিস জেরিন, এগুলো কিভাবে ধুয়েছিস আল্লাহ মালুম, সাবানের গন্ধ আসছে। আচ্ছা ভাবি।
জেরিন চলে গেল। রুমা হানি একে অপরকে ইশারা করে কি যেন বোঝালো। জেরিন গ্লাস নিয়ে ফিরে আসতেই আরিফ বলল, জেরিন তুমি আমাদের সাথে বসে যাও, পরে একা একা খাবে কেন? না, আমি পরে খাবো। তোর কি হয়েছে বলতো? দুদিন ধরে ঠিক মতন খাওয়া দাওয়া করছিস না। কথায় জানি হুটহাট রেগে যাস, কিছু জিজ্ঞেস করলে কোনো উত্তরও নেই। মনে হয় জগৎ সংসার ছেড়ে দিচ্ছিস। জেরিন এক পলক আরিফের দিকে তাকিয়ে বলল, ছেড়ে দিতে পারলে ভালোই হতো। এত বিষণ্ণতা কারণ কি? কিছু না। কথা না বলে সবাই খাও। আমাদের সাথে তো বসলে না, পরে তুমি খেয়ে নিও। জেরিন মাথা নাড়িয়ে সরে গেল। আরিফ একবার সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে খাবারে মনোযোগ দিল। জেরিন চায়ের কাপ ধুচ্ছিল। আরিফ এসে হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, তুমি আমার সাথে ঠিকঠাক কথা বলছো না কেন? আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছ, ঘটনা কি? আপনি জানেন না? জানেন তো, জেনেও না জানার ভান করছেন কেন? আমাকে একটু সময় দাও, আমি সব ঠিক করে নেব। আর কত সময় দেব? হানির সাথে বিয়ে হয়ে গেলে কি সময় নেওয়া বন্ধ করবেন? কবে বলবেন সবাইকে? আমার কিছু ভালো লাগছে না। কোন দিন দেখবেন আমি সব ছেড়ে চলে গেছি। খবরদার, তুমি কোথাও যাবে না। তোমাকে নিচে কি চলে যাওয়ার জন্য নাকি? সারাদিন গাধার মতো খাটিয়ে মন ভরছে না? এখন সারা জীবনের জন্য আমাকে এভাবে রাখার ইচ্ছে আছে নাকি আপনার? আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। আপনি আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করুন। জেরিন, আজকে কি রান্না করবে? রুমার গলার আওয়াজ পেয়ে জেরিন আরিফ দুজনে তটস্থ হয়ে দুদিকে সরে গেল। তুমি এখানে কি করছো আরিফ? প্রচণ্ড মাথা ধরেছেন, এক কাপ চা খাবো, তাই জেরিনকে বলতে এসেছিলাম। এই অসময়ে চা? হ্যাঁ, মাথা ধরেছে। আচ্ছা তুমি যাও, আমি হানিকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। না। কেন? হানি রুমে আছে, ওকে কষ্ট করে ডাকার কি দরকার? জেরিন দিয়ে আসবানি। আরিফ দাঁড়ালো না, এক প্রকার সেখান থেকে পালিয়ে গেল। রুমে একবার ভ্রুকুচকে জেরিনের দিকে তাকালো। জেরিন কিছুটা ভয়ে ভয়ে কাজ করছে। পরের দিন অফিসের জন্য তৈরি হচ্ছে মাসুদ। রুমা রান্নাঘর থেকে এসে পাশে দাঁড়ালো। কিছু বলবে? কি বলো? আমার মনে হয় আরিফ ও জেরিনের মধ্যে কিছু চলছে। কি বলো? হ্যাঁ, আমি আরিফকে জেরিনের হাত ধরতে দেখেছি। তোমার মনের ভুল হতে পারে। আমি প্রথমে মনের ভুল ভেবেছিলাম, কিন্তু দুজনের গতিবিধি লক্ষ্য করে নিশ্চিত হয়েছে ওদের মধ্যে কিছু একটা চলছে। আরিফ তৎক্ষণাৎ জেরিনের হাত ধরে ভেতরে ঢুকে রুমার কথার রেশ ধরে বলল, এতদিনে সঠিক ধরতে পেরেছ ভাবি? কি ব্যাপার, তুই ওর হাত ধরেছিস কেন? হাত ছাড়। তোমাকে কিছু বলার ছিল। যা বলার বলিস, আগে হাত ছাড়। আমার বউয়ের হাত আমি ধরতেই পারি, এটা অস্বাভাবিক কিছু নয়। বউ? বউ মানে কি যাতা বলছিস? যাতা নয়, জেরিন আমার বউ, আমি ওকে বিয়ে করেছি। উল্টাপাল্টা বকিস না, কাজের মেয়ের সাথে তোর সম্পর্ক আমি মেনে নেব না। ও কাজের মেয়ে নয় ভাইয়া, ও আমার ক্লাসমেট। আমরা দুজন দুজনকে বহু আগের থেকে ভালোবাসতাম। ওর বাবা মা বিয়ে ঠিক করেছে বলে আমরা পালিয়ে বিয়ে করে ফেলেছি। নিজের কাছে রাখতে কাজের মেয়ে সাজিয়ে এনেছি। এত বড় বিষয় তোমার লুকানো একদম উচিত হয়নি। এখন হানির কি হবে? ওই মেয়েটাকে আমরা আশা দিয়ে রেখেছি। সেদিন তো নিজেই মুখ বড় করে বলেছিলি বিয়ে কোনো ছেলে খেলা নয়, কিন্তু নিজেই তো ছেলে খেলা করলি। জেরিন, তুমি তো কিছু বলতে পারতে। জেরিন মাথা নিচু করে ফেলল। কিছু বলার সুযোগ দিয়েছ তোমরা? একটার পর একটা ভেজাল আমাকে জড়িয়ে রাখছ। যাই হোক, যেভাবে হওয়ার বিয়ে তো হয়ে গেছে আমাদের। এখন তোমরা মেনে নিলে ভালো, না মেনে নিলে আমি জেরিনকে নিয়ে বাসা থেকে চলে যাব। কি করবে তোমাদের সিদ্ধান্ত। আরিফ জেরিনের হাত ধরে যেভাবে এসেছিল সেভাবে চলে গেল। দরজা দিয়ে বের হয়ে দেখে হানি কান্না ভেজা চোখে দাঁড়িয়ে আছে। সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল জেরিন।